এই হলো যোগীঘাট ব্রিজ, আর এইটা হচ্ছে আগেকার ব্রিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগ। সাথে থাকছে আমি রাখি। আজকে তোমাদের শিটং ট্যুরের আমাদের শিটং ট্যুরের দ্বিতীয় পর্বের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু দার্জিলিং ভ্রমণে শিটং ভ্রমণের মধ্যে পৌঁছে গেছি, আর শিটং যাওয়ার পথেই আমরা ডাউ হিল দেখে নেবো। হনুমানটক থেকে রাস্তাঘাটে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, রাস্তাঘাট দেখতে দেখতে চলে গেলাম ডাউ হিলের সুন্দর মন মাতানো আর গা ছমছমে করা সেই পরিবেশে। সত্যি কথা বলতে সময়টা এমন ছিল, একদমই গা ছমছমে ব্যাপার ছিল না। জানি না কি জন্য ডাউ হিলকে হরর কিছু বলে, বাট নিশ্চয়ই কিছু আছে যা আমাদের আয়ত্তের এখনো অব্দি বাইরে ছিল। যাই হোক, আমরা রাস্তাগুলো অনুভব করতে করতে গেলাম বটে, কিন্তু এতটাই ভাগ্য খারাপ ছিল যে ড্রাইভার দাদা নতুন, এই রাস্তায় নতুন হওয়ায় ডাউ হিলটা নিয়ে গিয়েছিল, কিন্তু ডাউ হিল রোডটা থেকে কিন্তু আমাদেরকে আর বয়েজ স্কুল গার্লস স্কুল কোনোটাই দেখাতে পারলো না। যাই হোক, আমরা অনেকটা অনেকটা রাস্তা জার্নি করে শেষমেশ আমাদের হোমস্টে শিটং 1-এ একেবারে যোগীঘাটের সামনের হোমস্টে হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি 3:30 থেকে 4:45 নাগাদ লাঞ্চ সেরেছিলাম। 2টো ডিম, তারপরে ভাত, পাঁপড়, ঝুড়ি আলু দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে বিকালে গড়িয়ে পড়েছিলাম রিয়াং নদীর উপরে থাকা যোগীঘাট ব্রিজ দেখতে। এটা আমাদের হোমস্টেটা পুরো সামনেই আছে, আর এটা যেহেতু আমরা একটা অফবিট জায়গায় এসেছি, তাই এখানে কিন্তু কোনো হোটেল খুব একটা নেই বললেই চলে। এখানে কিন্তু হোমস্টেই বেশি আছে। আর এইটা হচ্ছে আগেকার ব্রিজটা দেখে এতটা ভয়ঙ্কর লাগছে, অ্যাডভেঞ্চারেরও বটে, বাট এই ব্রিজটা দিয়ে যাওয়ার মতো সাহসিকতা আমার তো নেই। তবে আগেকার দিনে এই ব্রিজটা সত্যি ছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর ভয়ও লাগছে। যাই হোক, চারপাশের প্রকৃতির সাথে এটা একটা সুন্দর জায়গা, তার সাথে এই ব্রিজ যোগীঘাট ব্রিজ। যতদূর আমি শুনলাম এই ব্রিজের কাহিনী হচ্ছে আমাদের রামদেব বাবা এটা উদ্ঘাটন করেছেন, তার নাম অনুসারে এই ঘাট অর্থাৎ এই ব্রিজটার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। আর এই চারিদিকে এখান থেকে তাদের বিভিন্ন রকম পবিত্র পতাকা এখানে টাঙানো রয়েছে। প্রচণ্ড পবিত্র একটা জায়গা বলে মনে হয়। আর তার সাথে একটি দারুণ জিনিস আছে, এই যে ঝর্ণাটা। বর্ষাকালে কিন্তু এইখানটার এত সুন্দর রূপ হয় না, দারুণ। আর একটা দারুণ ব্যাপার আছে এই জায়গাটার, যেটা হচ্ছে এখান থেকে কিন্তু একটা সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন সন্ধ্যা হয়ে আসছে, ফগি ওয়েদার হয়ে গেছে, তাই কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখতে পাচ্ছি না। আশা করছি কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাব। আর এইদিকের এই মেঘটাকে ওইখানটা থেকে মনে হচ্ছে না সূর্যটা ওখানটা থেকে জাস্ট এই বেরোচ্ছে, এতটা সুন্দর লাগছে। সত্যি পাহাড় যে কতটা সুন্দর শুধুমাত্র পাহাড় প্রেমীদের কাছেই তার বর্ণনা পাওয়া যায়। পাহাড়ের কিন্তু আলাদা কোনো বর্ণনা করা যায় না, কারণ পাহাড় প্রকৃতি, আর পাহাড় প্রেম। যারা পাহাড় প্রেমী অর্থাৎ প্রকৃতি প্রেমী, তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। সত্যি কথা বলতে এখানে আলাদা করে কিছু নেই, কিন্তু প্রকৃতির এই জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে অসামান্য হয়ে ওঠে। আর তাই তো তাদের টানে, পাহাড়ের টানে, প্রেমের টানে সমতল থেকে ছুটে আসে এবং বারবার মন চায় আবারও যাই এই পাহাড়ের বুকে। সুন্দর এই জায়গায়। এই জায়গাটা কিন্তু শিটংয়ের মধ্যেই পড়ে। আর ওখানে যে আমি ঝর্ণাটা দেখালাম, এইটা হচ্ছে যোগীঘাট ব্রিজটা থেকে ঠিক এই সাইডটা দিয়ে চলে গেলেই কিন্তু একদম নিচে যাওয়ার রাস্তা আছে, পুরো ঝর্ণা নদীর একদম মাঝামাঝি যাওয়া যাবে। আসলে অ্যাকচুয়ালি ওটা ওখানে ঝর্ণা নয়, নদীগুলো ওখানে গিয়ে মিশেছে, এক হয়ে এসেছে। আর তার সাথে পাহাড়গুলো মিশে পাহাড়ের যে পাথরগুলো কেটে পড়েছে, সেই পাথরগুলো একটার পর একটা সাজিয়ে উঠে জায়গাটাকে ঝর্ণার রূপ দিয়েছে। কিন্তু এই ঝর্ণাটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল নদীতে পরিণত হয় জুলাই মাসে। জুলাই মাসটা হচ্ছে বর্ষার সিজন, আর আমাদের বাংলাতে তো বটেই, পাহাড়ে তো একদম অসামান্যভাবে বর্ষা শুরু হয়ে যায়, তখন কিন্তু ঝর্ণা আর নদী বলো আরও সুন্দর লাগে, পাহাড় কিন্তু আরও সুন্দর লাগে তখন। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি ওই নদীটার দিকে।
আর এই রাস্তা ধরে সমান রাস্তা, কিন্তু এই সমান রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে কিন্তু নদীটার কাছে আরও যাওয়া যাবে। রিয়াং নদীর উপরে তৈরি হওয়া এই ছোট ছোট পাথরের সমন্বয় ঝর্ণাগুলো কিন্তু বেশ মজা দিচ্ছিল পর্যটকদের। আমরাও বেশ আনন্দ করলাম বিকেলটা এখানে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে। সাথে তো যোগীঘাট ব্রিজের ফুরফুরে হাওয়া ছিলই মন মাতানো, খুব আনন্দ করেছিলাম। সন্ধেবেলায় হোটেলে ফিরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, যেখানে ভেজ পকোড়া, সস আর তার সাথে ছিল 4 কাপ চা আর ছিল 1 কাপ চিনি আমাদের স্বাদ অনুযায়ী বানিয়ে নেওয়ার জন্য। বেশ ভালো লাগলো এই জিনিসটা পেয়ে। আর রাত্রেবেলায় আসি এবার। রাত্রেবেলায় ডিনার তো জমজমাট ছিল। যেহেতু সেদিন মানডে ছিল, তাই আমার হাজবেন্ড চিকেন খায় না, তার জন্য তাদের স্থানীয় ফ্রাইড রাইসের সাথে পনির দিয়েছিল, আর আমাকে দিয়েছিল চিলি চিকেন দিয়েছিল ড্রাই, আর একটা আমাদের যে স্থানীয় চিলি চিকেন হয় সেটা। দুটোতেই 5 থেকে 6 পিস করেছিল। বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার, অতটাও রিচ নয়, যেহেতু সিটকে সবকিছু অর্গানিক, তাই বেশ ভালোই লেগেছিল খাবার দাবার। দুজনে শেষ পাতে টুকিটাকি করে খাবার দাবার বেরিয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুমোতে চলে গেছিলাম। হ্যাঁ, সিটংয়ে কিন্তু বোনফায়ারেরও একটা ব্যবস্থা থাকে, কিন্তু সেদিন মেঘের অবস্থা এতটাই খারাপ ছিল, আমাদের কপালে সেই জিনিসটা আর জুটলো না। নইলে আমাদেরও খুব ইচ্ছে ছিল বোনফায়ারের করার, কিন্তু বোনফায়ারটা বলে রাখি পার হেড 800 টাকা করে লাগে, আর চিকেনের খরচ এক্সট্রা। যাই হোক, রাতটা কোনো রকমে খাওয়া দাওয়া করে সকালবেলায় আমরা উঠে পড়লাম এবং সকালবেলায় ফ্রেশ হয়ে একেবারে ব্রেকফাস্ট করে নিলাম। এরকম কচুরি, একটা ডিম, এই সুন্দর একটা তরকারি দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সিটং এর সাইট সিনগুলো দেখতে, মানে সিটং 1, 2, 3 এই সাইট সিন দেখতে, আর মংপো রবীন্দ্রনাথের বাংলো দেখতে গিয়েছিলাম। তার আগে চলো তোমাদের আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেল সিটং 1-এ মুখিয়া হোমস্টে, একেবারে যোগীঘাট ব্রিজের সামনেই। আমরা যেহেতু যোগীঘাট ব্রিজটা একটু বেশি এক্সপ্লোর করতে চেয়েছিলাম, তাই যোগীঘাট ব্রিজের একদম সামনেই নিয়েছিলাম। আর এখানে কিন্তু রীতিমতো ভাড়া অনেকটাই কম, 1200 টাকা করে পার হেড। একদম সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে একেবারে রাতের ডিনার অবধি এখানে সব পেয়ে যাবে। আর এই হচ্ছে হোমস্টেটার রিসেপশন এরিয়া। রিসেপশনের সাথেই রয়েছে অ্যাটাচ এখানকার ডাইনিং এরিয়া। এখানে কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা ছিল, আর এখানকার মানুষদের ব্যবহার এতটা সুন্দর, মানে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় মানুষদের ব্যবহার এত সুন্দর, তোমাদের মন কিন্তু কাড়বেই কাড়বে। তো চলো, আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোর। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এবার ধীরে ধীরে ফার্স্ট ফ্লোরে উঠে যাব এবং আমাদের রুমটা দেখাবো। রুমটা আমরা চেক আউট করার সময় দেখাচ্ছি। চেক ইন করার সময় এতটাই টায়ার্ড ছিলাম যে একদম কিছু ইচ্ছা হচ্ছিল না, তাই চেক আউট করার সময় রুমটা কোনো রকমের নিজেরা বানিয়ে নিয়ে, মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা ব্যাপার, রুমগুলো এক একটা ফুলের নাম অনুযায়ী দিয়েছিল, যেমন মেরিগোল্ড, আমাদেরটা ছিল রোজ, লোটাস, এরকম এক একটা নাম অনুযায়ী এক একটা রুমের নাম দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রুমের পাশে এই ব্যালকনিটা ছিল, এখান থেকে সন্ধ্যেবেলায় এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, দারুণ। সাথে দুটো চেয়ারও দেওয়া ছিল বসার জন্য। আর যেহেতু আমাদের আলাদা কোনো অ্যাটাচ ব্যালকনি ছিল না, তাই আমাদের রুমের সামনেটা একটা ব্যালকনি দেওয়া ছিল। আর এই হচ্ছে রুমের ভেতরের অবস্থা। রুমের ভেতরে এরকম দুটো বেড ছিল, ডাবল বেড ছিল দুটোই। আর এখানে তার একটা কম্বল, দুটো মানে বালিশ, আর তার সাথে এরকম একটা কভারও দিয়ে দেয়। খুব সুন্দর ছিল। কাভারের ভেতর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আমাদের কারণে একটু নোংরা হয়ে যেতে পারে। এখানে একটা প্লাগ দিয়েছিল, এইখানের প্লাগটা আমার একটু আলাদাই লেগেছে, মানে এখানের প্লাগটা একটু চার্জটা ঠিকঠাক দেওয়া যাচ্ছিল না। আর এখানে দুটো পাপোশ দিয়ে দিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আর তোমাদের যেটা বলেছিলাম বোনফায়ারের জন্য, দেখো চিকেনের জন্য পার কেজি 800 টাকা,
আর বোনফায়ারের কার্ডটার জন্য 600 টাকা করে তোমাদেরকে পে করতে হতো। আমরাও করতে চেয়েছিলাম বাট পারিনি। এখানে ফ্যান দেওয়া ছিল, দুদিকে দুটো লাইট ছিল, আর ওখানে একটা বড় পারে জানলা ছিল, যে জানলা দিয়ে অনায়াসে তোমরা বাইরে যাওয়া আসা করতে পারবে, এতটাই বড় ছিল। আর এখানে একটা টেবিল ছিল, টেবিলটা আমরা ব্যবহার করিনি খুব একটা। টেবিলটার ওপরে তোমরা জলের বোতল এসব রাখতেই পারো, এখানে ওরা দিয়ে গিয়েছিল। আর কারেন্ট চলে গেলে কিন্তু দুটো করে মোমবাতিও দিয়ে গিয়েছিল, রাত্রেবেলায় কারেন্ট একবার গিয়েছিল, দুটো মোমবাতি দিয়ে গিয়েছিল। আর এই হচ্ছে টয়লেটটা। এই যে জিনিসটা রাখে এটা আমরাই নোংরা করেছি। এখানে কোনো ডাস্টবিন ছিল না বলে আমরা ওটাকে ডাস্টবিন বানিয়েছিলাম, কিন্তু ডাস্টবিন বললে কিন্তু ওরা দিয়ে দিত, হয়তো কোনো কারণে সমস্যা হয়েছিল। এখানে একটা সাবান রাখার জায়গা আছে, এখানে তোমাদের জন্য গিজার দেওয়া আছে, শাওয়ার আছে, আর এখানে অবশ্যই কুমোট পায়খানা আছে। আর নিচেটা কিন্তু খুব পরিষ্কার, মানে টয়লেটের ভেতরটা নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো পরিষ্কার ছিল। আমরা যাওয়ার সময় এতটা পরিষ্কার, মানে ভাবতেই পারছো ঢোকার সময়, মানে যখন চেক ইন করেছি তখন কতটা পরিষ্কার ছিল। রুমটা মোটামুটি বেশ ভালোই ছিল, নতুন রুম, বেশ সাজানো গোছানো, বেশ ভালো লেগেছিল। এরকম একটা ছিমছাম পরিবেশ অনুযায়ী যথেষ্ট। তারপর আমাদেরকে সবাইকে খাদা দিয়ে এবং আমাদের সবাইকে নমস্কার করে সেখান থেকে বিদায় জানালো। আমরাও সেখানে খাদা এবং নমস্কার গ্রহণ করে সেখান থেকে একটু কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম মংপোর উদ্দেশ্যে, যেটা শিটং এর পাশে একটা ছোট্ট গ্রাম মংপো, রবীন্দ্রনাথের গ্রাম। হ্যাঁ, এই মংপোতেই আছে রবীন্দ্রনাথের একটা ছোট্ট খুব সুন্দর বাংলো, যেখানে রবীন্দ্রনাথ মাঝে মধ্যেই আসতো এবং এসে তার কবিতা এবং গান এবং নিজের কথাবার্তা অনেক কিছুই লেখালেখি করত। আর সেখানে খুব সুন্দর মনোরম পরিবেশে একটা খুব সুন্দর সময় কাটিয়ে যেতেন মাঝে মধ্যে এসে। আর এই মংপোতে বলে রাখি, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে ঠিক তার উল্টো দিকে একটু উপরে উঠে গেলেই কিন্তু 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার উঠে গেলেই কিন্তু ওখানে স্ট্রবেরির বাগান দেখতে পাবে। আর ওখানে কিন্তু কুইন আইল্যান্ডের একটা ফ্যাক্টরি আছে, কিন্তু সেই ফ্যাক্টরি বেশিরভাগ সময় বন্ধ থাকে, যেহেতু একটা গভর্নমেন্ট ফ্যাক্টরি তার জন্য। আর এই ফ্যাক্টরিটি কিন্তু প্রবেশও করা যায়, অবশ্যই সেখানে প্রবেশ মূল্যও আছে। আর তোমরা কিন্তু স্ট্রবেরি ফ্যাক্টরিতে এমনিই যেতে পারবে, মানে ওটা বাগান টাইপের, আর সেখানে গিয়ে স্ট্রবেরি কিনতেও পারো, খেতেও পারো। আমরা সেখানে আর যাইনি, কারণ সেদিন সেখানটা কিছু একটা কারণে বন্ধ ছিল, তার জন্য আমরা সরাসরি মংপোতে গিয়ে রবীন্দ্রনাথের বাড়ি দেখে আমরা আবার গিয়েছিলাম শিটং 2 এবং 3 বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে। এসেছি মংপোতে, মংপুর রবীন্দ্র ভবনে। এখানে যে মেন গেটটা সেটা দেখলাম বন্ধ ছিল, তাই পাশের গেট দিয়ে গেলাম। আমরা যে সময় গিয়েছিলাম ভোটের আগে, তাই বেশ ভিড় খানিকটাই, মানে অনেকটাই কম ছিল। আর প্রবেশ করে যেটা সুন্দর মন কাড়লো বেশি, সেটা হচ্ছে এই ট্রি হাউসটা। এতটা সুন্দর দেখতে ছিল, নতুন বানিয়েছে এবং আরও একটা বাইরে দেখছিলাম বানানো হচ্ছে। আর এখন তো এখানে প্রবেশ নেই, তবে আশা করছি ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এটা খোলা থাকবে। এই অফবিট জায়গাগুলো এতটাই সুন্দর দেখতে, মানে খুব সুন্দর লাগছে। আসলে দার্জিলিংয়ে অনেকজনই হিংস্র পরিবেশের মধ্যে থাকতে না চাইলে এই জায়গাগুলো কিন্তু এসে একবার দেখতেই পারে, খুব সুন্দর লাগবে জায়গাগুলো। প্রথমের গেটটা দিয়ে ঢোকার করার আরো কিছুটা এগিয়ে এসে দ্বিতীয় একটা গেট প্রবেশ করে সেই গেটে ডান দিকে ঠিক এরকম একটা জায়গা করে, মানে এরকম একটা ঘরে একজন মহিলা টিকিট বিক্রি করছিলেন। সেখান থেকে আমরা পার পার্সন হিসাবে 25 টাকা করে টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম রবীন্দ্রনাথের বাংলোটা দেখার জন্য। আর এই রবীন্দ্রনাথের বাংলোর জন্য, মানে দেখার জন্য বেশ কিছুটা টাইম আছে, যেটা ছিল সকাল 10টা থেকে দুপুর 12টা, এবং তারপর ছিল দুপুর 2টো থেকে বিকেল 5টা অব্দি টাইম। আর আমরা এই রবীন্দ্রনাথের বাংলো যখন প্রবেশ করি, এখানে কিন্তু ফটো আর ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। আর এই হলো টিকিট আমরা কেটে নিয়েছি এবং তোমাদের দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে প্রবেশ করা যাক রবীন্দ্রনাথের বাংলোর দিকে এবং আমরা দেখে আসি মনোরম প্রকৃতির এই সৌন্দর্য। জায়গাটা এতটাই সুন্দর ছিল, আর জায়গার একটা ধার থেকে কিন্তু বেশ পাহাড়ের অনেকটা জায়গা দেখা যাচ্ছিল। আর ঠিক জানি না এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতেন কিনা আমাদের রবীন্দ্রনাথজি। তো চলো রবীন্দ্রনাথের বাংলোর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের।
গল্প দেখা কমপ্লিট। এবার যাবো নেক্সট স্থানগুলো দেখার জন্য। তার জন্য কিন্তু তোমরা পাশে থেকো, আর পরবর্তী পর্বে আনছি সেই জায়গাগুলো। আজকের মতন টাটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।